দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের মাধ্যমেই ভারতীয় ধরন ঠেকানোই এখন মূল চ্যালেঞ্জ। ভারতীয় ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের কিন্তু চরম ক্ষতি হবে। কোয়ারেন্টাইন ঠিকমতো মেনটেন করতে না পারি তাহলে কিন্তু থার্ড ওয়েভ তৈরি করতে পারে। মোদী প্রশাসনকে সংক্রমণের ভয়াবহতা নিয়ে সতর্ক করা হয় আগেই নেওয়া হয়নি পর্যাপ্ত প্রস্তুতি। অক্সিজেন না পেয়ে প্রতিদিনই মারা যাচ্ছেন রোগীরা। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল থেকে সিসিইউতে বেগম জিয়া বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল। কক্সবাজারের সীমান্ত দিয়ে নতুন করে ঘুরছে রোহিঙ্গা অনুপ্রবেশ। ক্যাম্পেই থাকছে বেশিরভাগ, সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। ট্রিপল থ্রিতে ফোন দিয়েও মিলছে না করোনাকালীন জরুরি সহায়তা। তালিকা জটিলতায় সাড়া দেয়া যাচ্ছে না সবার বেলায়, দাবি ত্রাণ মন্ত্রণালয়ের। রেস্তোরাঁ ও রাস্তা নির্মাণে সোহরাওয়ার্দী উদ্যানে কাটা হচ্ছে অর্ধশত বছরের পুরনো গাছ। আশ্রয় হারাচ্ছে পশু পাখি ও ছিন্নমূল মানুষ। শৈল্পিক প্রতিবাদ। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করোনায় আক্রান্ত বিএনপি নেত্রীকে গতকাল দুপুরের পর কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গত 6 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন বিএনপি নেত্রী। সোমবার ভোর থেকে শ্বাসকষ্ট শুরু হয় রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দুপুরের পর তা বেড়ে গেলে কেবিন থেকে দ্রুত নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করে বেরিয়ে এসে তার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমের কাছে জানান, সিসিইউতে নেওয়া হলেও শঙ্কার কোনো কারণ নেই। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। লন্ডন থেকে এ বোর্ডের সমন্বয় করছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড ওনার চিকিৎসা করছেন এবং ওনার চিকিৎসা যথাযথভাবেই চলছে। কিন্তু আজকে আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন, চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন। এ সময় বিএনপি নেত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তার চিকিৎসক। আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ওনার রোগ মুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন। এদিকে ব্যক্তিগত চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও হাসপাতাল সূত্র বলছে এখনও শ্বাসকষ্ট রয়েছে বিএনপি নেত্রীর। গত 6 দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন বেগম জিয়া। শুরু থেকে চিকিৎসকরা জানিয়েছিলেন ভালো আছেন তিনি। এর আগে 27 এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত 10 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে 74 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। 27 এপ্রিল পর্যন্ত গুলশানের বাসায় ফিরোজা থেকেই চিকিৎসা নেন তিনি। আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার এখন পর্যন্ত কোনো আবেদন করেনি বলে সময় সংবাদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা জানিয়েছেন বলেও জানান মন্ত্রী। না, আমার কাছে কোনো আবেদন করেনি। যারা বলছে তারা ভুল বলতেছে। আমার কাছে কেউ আবেদন করে নাই। আমাকে শুধু মির্জা ফখরুল আমাকে জানিয়েছে তার মানে শারীরিক অবস্থা। আমার কাছে কোনো আবেদন নিবেদন হয়নি। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের মাধ্যমে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ঘটেছে। সংক্রমণের জন্য 60% যুক্তরাজ্যের আর 30% দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট দায়ী। তবে চট্টগ্রামে এখনও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত না হলেও এটি তৃতীয় ওয়েভের কারণ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। করোনার নতুন 10টি জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক মাসে করোনা ভাইরাসের নতুন আরও 10টি জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে 6টি যুক্তরাজ্যের এবং 3টি দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট, বাকি একটি অস্ট্রেলিয়ান। আমরা খুব ভয়ে আছি। এখন ভারতীয় ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের কিন্তু চরম ক্ষতি হবে, তৃতীয় ওয়েভ আরম্ভ হতে পারে। গবেষকদের মতে মার্চ মাস থেকে বাংলাদেশে করোনার সেকেন্ড ওয়েভ হানা দেয়। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে করোনার সেকেন্ড ওয়েভে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। চীনের উহান থেকে সৃষ্টি হওয়া করোনা ভাইরাসের মাধ্যমে সারা বিশ্বে সৃষ্টি হয়েছিল প্রথম ওয়েভ। এরপর ইউকে এবং অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে সেকেন্ড ওয়েভ চলছে। চিকিৎসা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে বাংলাদেশে তৃতীয় ওয়েভ শুরু হতে পারে। তৃতীয় ওয়েভ প্রতিরোধে ভারতীয় ভেরিয়েন্টকে ঠেকানোই মূল চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কোয়ারেন্টাইন ঠিকমতো মেনটেন করতে না পারি ভারতীয় যে ভেরিয়েন্টটা আছে সেটার ব্যাপারে, তাহলে কিন্তু ভারতীয় ভেরিয়েন্টটা কিন্তু থার্ড ওয়েভ তৈরি করতে পারে। প্রথম ও দ্বিতীয়ের পর তৃতীয় ওয়েভ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রামের সিভিল সার্জন। আমরা যদি প্রস্তুত থাকি, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি আমাদের সব চিকিৎসা ব্যবস্থাগুলোকে রেডি রাখি, ইনশাল্লাহ আমরা যে ভাইরাসে আসুক আমরা আল্লাহর উপর ভরসা করে সেটা মোকাবেলা করব। এর আগে করোনার নতুন 8টি জীবন রহস্য উন্মোচনের পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়াদের নিয়ে গবেষণা করেছেন সিবাসুর গবেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে গেল মাসের শুরুতেই সরকারের সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করা হয়েছিল বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে বলেও সে সময় জানানো হয়েছিল বলে উল্লেখ করা হয়। এদিকে দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকেও অক্সিজেন সংকট চরমে পৌঁছেছে। প্রতিদিনই মারা যাচ্ছেন রোগীরা। অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর পর হাসপাতালের বাইরে স্বজনদের আহাজারের এই দৃশ্য ভারতের প্রায় প্রতিদিনকার চিত্র এখন। দিল্লি, মুম্বাইয়ের পাশাপাশি কর্ণাটক, গুজরাট, এমনকি উত্তরপ্রদেশেও চরম আকার ধারণ করেছে অক্সিজেন সংকট। সেই সঙ্গে প্রতিনিয়তই বাড়ছে অক্সিজেন স্বল্পতায় রোগীর মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় যা খুবই অপ্রতুল। আমরা চাই অক্সিজেনের অভাবে যেন কাউকে মরতে না হয়। পরিস্থিতি এতটাই খারাপ যে একটি অক্সিজেন সিলিন্ডার এই মুহূর্তে মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আর এই কারণেই আমরা বিনামূল্যে এগুলো সরবরাহ করছি। এর মধ্যে হায়দ্রাবাদের আইআইটি হাসপাতালের অধ্যাপক ডক্টর এম বিদ্যাসাগরের বরাতে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম দিকেই করোনার দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে সতর্ক করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরকে। কোভিড-19 সুপার মডেল কমিটির প্রধান ওই চিকিৎসক আরও জানান, মের মাঝামাঝি নাগাদ সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে বলে আগেই সতর্ক করা হলেও পরবর্তীতে সংক্রমণের হার চূড়ায় পৌঁছানোর নতুন সময়সীমা মের শুরুতে নির্ধারণ করে সরকারকে সতর্ক করা হয়। যদিও সরকার ওই সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ ওই চিকিৎসকের। এদিকে ভারত জুড়ে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলেও আক্রান্তের হার কিছুটা কমেছে মুম্বাইয়ে। শহরটিতে সোমবার একদিনে শনাক্ত হন 2600-র বেশি, যা গেল 5 সপ্তাহে সর্বনিম্ন। তবে মহারাষ্ট্রে এখনও বেড়েই চলেছে মৃতের হার। এদিকে চলমান কোভিড সংকট নিরসনে সোমবারও বিভিন্ন দেশ থেকে আসে চিকিৎসা উপকরণ সহ নানা ধরনের ত্রাণ সহায়তা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। শত বছর ধরে সিরাজগঞ্জের স্বল্পে বিক্রি হচ্ছে ঘোল ও মাঠা। ভোর থেকে শুরু হয়ে দিনভর চলে বেচাকেনা। দেশ জুড়ে পরিচিতি পাওয়া ঐতিহ্যবাহী এ পানীয় নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি জরুরি সাহায্য পেতে 333-তে ফোন দিয়েও সাহায্য পাওয়া যাচ্ছে না, এমনকি সরকারি সাহায্য পাবেন কিনা এমন তথ্য দেওয়াও হচ্ছে না।
আবেদনকারীরা বলছেন লকডাউনে কাজহীন দুর্বিষহ জীবনে অকার্যকর ব্যবস্থা। তবে তালিকা সংক্রান্ত জটিলতার কারণে সবার ক্ষেত্রে তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না বলছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। সিলিয়া সুলতানার রিপোর্ট। কোনো চাকরি বাকরি নেই, আজকে আমি 7 মাস ধরে বেকার। ঘরে আমার এক ছেলে এক মেয়ে আর পরিবার ঋণমিন করে চলছে, আর খুব কষ্টের ভিত্তিতে আছে। ভাসুররা আমার শাশুড়িরা কিছু দিয়ে পারলে দেয়, না পারলে এরকম মানে সহায় নয় করে কষ্ট করে দিন কাটাতে হইতেছে। লকডাউনে কাজ হারিয়ে চলছে ধার দেনা করা জোড়াতালির জীবন। 333-তে সাহায্য চেয়েছেন কিনা জানতে চাইতেই চোখে বিদ্যুতের ঝলকানি। জাতীয় হেল্পলাইন 333-এ কল করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। 29 এপ্রিল আবেদন করেন, একই দিনে আরো কয়েকজনের আবেদন জমা পড়ে। 4 দিন পর আবারও তাদের কাছে যায় সময় সংবাদ। জরুরি সহায়তার আবেদনকারীদের কোনো উত্তরই দেয়নি দায়িত্বশীলরা। ভুক্তভোগীরা বলছেন এই দুর্যোগে এটি অকার্যকর। মানে কি কমার কর বসা নেই, এরা প্রতারণা করতেছে। এরা যদি দেয় তো সেটাও বলবে, না দিলেও সেটাও বলবে যে না দিব না। ফোন দিছি কোনো ইয়ারিটাই দেয় নাই। কয়দিন আগে দিয়েছেন? 2 দিন আগে। বেকার হয়ে অনেকে বসেছেন রাস্তার পাশে। অভাবের সংসারে আরো বেশি শূন্যতার নাম 333। চলছে না, এই জন্য আর কি চার দোকান দিয়ে বসা। এরা বলতে যে আমরা দেখতেছি, আমরা খালি দেখতেছি, এই পর্যন্ত দেখতেই আছে। 333 থেকে মোট আবেদন জমার সংখ্যা কত সেটির কোনো নির্দিষ্ট সংখ্যা নেই ত্রাণ মন্ত্রণালয়ে। তবে 2 মে পর্যন্ত A2I থেকে প্রাপ্ত তথ্যে 8243 পরিবারে সহযোগিতা করা হয়েছে বলে জানান তারা। A2I যদি আমাদের কাছে থ্রো না করে তাহলে ওই অংশটুকু তো আমরা অ্যাড্রেস করা, কোনটা করতে পারলো কোনটা করতে পারলো না এটা আমরা বলতে পারবো। আমরা শুধু বলতে পারি A2I আমাদের কাছে যেটা অ্যাড্রেস করেছে এইটার আমরা কত % আমরা অ্যাটেন্ড করলাম। এখানে আমাদের ইনস্ট্রাকশন আমরা 100% অ্যাটেন্ড করা। সরাসরি ত্রাণ মন্ত্রণালয় ছাড়াও সিটি কর্পোরেশনের মাধ্যমেও ত্রাণ সেবা চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রেস্তোরাঁ ও রাস্তা নির্মাণের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেটে ফেলা হচ্ছে 50 বছরেরও বেশি পুরনো সব গাছ, যার ফলে একদিকে আশ্রয় হারাচ্ছে পশু পাখি ও ছিন্নমূল মানুষ, অন্যদিকে জনজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরবাসী যখন দুষছেন সবুজায়নের অভাবকে, ঠিক তখনই গাছ কেটে উজাড় করা হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আঁকড়ে পড়ে আছে কাটা গাছের গুড়ি আর কাটার জন্য চিহ্নিত করা গগনচুম্বী সব গাছ। গত 10 থেকে 15 দিনে গণপূর্ত অধিদপ্তরের আওতায় এখানকার শতাধিক গাছ কাটা হয়েছে বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা। রাতারাতি মেশিন ঢুকা গাছ সব মানে শিকড় সব উঠা ফেলাচ্ছে, বড় বড় গাছ। কোথায় গাছগুলো আছে গাছের ম্যাপ না দেখে জাস্ট র্যান্ডম রেস্টুরেন্টগুলোর জায়গা সাইটগুলো চিহ্নিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই উদ্যানে রোজ যাতায়াত শিক্ষার্থীদের। এরই মধ্যে গাছ নিধনের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ করেছেন একদল শিক্ষার্থী। কাটা গাছের স্থানে বানিয়েছেন প্রতীকী পাখির বাসা। অ্যাক্টিভিস্টরা আমরা যে বেশ কিছু ইনস্টলেশন কাজ করছি, যেগুলো দিয়ে যে এই গাছ কাটারই প্রতিবাদ হিসেবে আমরা উপস্থাপন করছি। সবুজে ঘেরা এই উদ্যান কেবল পশু পাখিদেরই নয়, আশ্রয় দিচ্ছে ছিন্নমূল মানুষদেরও। তাই গাছের গায়ে করাতের আঁচড়ে মর্মাহত তারাও। গাছটা যদি থাকে আমরা একটা পলিথিন টানায় গাছের সাথে বাইন্ধা থাকতে পারি, আর গাছটা না থাকলে আমরা শুধু খালি জায়গার ভিতরে কিভাবে থাকবো। তবে নিয়মের মধ্যে থেকে সরকার গাছ কাটতে পারে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তর। গাছ কাটারও তো সরকারের নিয়ম আছে, নিয়ম অনুসরণ করে সবকিছু করতে হয়। হ্যাঁ, সবকিছু, এবং আমরা গণপূর্ত অধিদপ্তর সবসময় নিয়ম অনুসরণ করি, আমরা করে থাকি। যদিও পুরনো এই গাছ নিধনের বিষয়টিকে ভয়ানক বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক ঢাকার বিরল ফুসফুসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ অঞ্চল। সেই অঞ্চলে রেস্টুরেন্ট বানানো, অন্যান্য কাঠামো বানানো ভয়ঙ্কর অপরাধ। তার মতে প্রকৃতির সঙ্গে দুর্বৃত্তায়ন নয়, বরং প্রয়োজন সম্পদ সংরক্ষণ। পরিবেশের কথা চিন্তা করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তিযুদ্ধ জাদুঘরটিও নির্মাণ করা হয়েছে মাটির নিচে। অথচ রেস্টুরেন্ট নির্মাণের জন্য বৃক্ষ নিধন করে এমন কনক্রিটের স্তূপ বানানো রাজধানীবাসীর সবুজের জন্য হাহাকার ডেকে আনবে কিনা, এমন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক প্রতিকূল আবহাওয়ায় বিপর্যয়ের মধ্যে দিনাজপুরের লিচুর ফলন। অনাবৃষ্টি ও দাবদাহের কারণে লিচুর গুটি ঝরে পড়ছে। এতে বাগান মালিক ও আগাম বাগান কেনা ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায় আছেন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাগানগুলোতে লিচুর গুটি আসলেও স্বাভাবিক পরিপুষ্টতা আসেনি। গাছে গাছে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না, চায়না 3, বেদানা লিচুর গুটি আসলেও অনাবৃষ্টি এবং দাবদাহে ঝরে গাছের গুটি। জেলার লিচু এলাকা বিরল, সদর, বীরগঞ্জ,
চিরির বন্দর পার্বতীপুরে অধিকাংশ গাছে এবার ফলন কম। সোনালী রঙের মুকুলের পরিবর্তে লালচে এবং তামাটে রঙের কচি পাতা আচ্ছাদিত করে রেখেছে বাগানগুলো। ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। স্প্রে দিলে লিচু মনে করেন যে বেশি না পাচ্ছে না, ছোট যাচ্ছে, পোকা ধরতেছে। আমরা গাছের গোড়ায় পানি দিতেছি, গাছে স্প্রে করতেছি, তারপরে ফল ঝরে পড়তেছে, ফল বড় হইতেছে না, ফলের রং আসতেছে না। পাতা ছাড়ি দেওয়ার পর ফল কিন্তু আসে নাই, হ্যাঁ, এই জন্য লিচু এবার খুব কম। বোম্বাই লিচু গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা আসায় ক্ষতির মুখে পড়েছেন বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। 10-15 বছর এরকম দেখা যায় না যে এগুলা সব জ্বলে গেছে, কোনো লিচু নাই। গতবারের তুলনায় 4 ভাগের 1 ভাগ ফলন হয়েছে, কিন্তু কিছু কিছু গাছে একেবারেই নাই। উদ্ভিদবিদরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যথাসময়ে বৃষ্টি না হওয়ার প্রভাব পড়েছে লিচু সহ সব ফলের ওপর। বৃষ্টি হচ্ছে না, ফলে লিচুর যে গুটিগুলো এসেছে সেই গুটিগুলো কিন্তু পরিপূর্ণতা লাভ করছে না। এটি বৈশ্বিক যে জলবায়ুগত পরিবর্তন, সেই জলবায়ুগত পরিবর্তনের একটি প্রভাব এখানে দেখা যাচ্ছে। দাবদাহের কারণে লিচুর গুটি রক্ষায় গাছে পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। আমরা আশা করছি গড়ে মুকুল সমান হবে এবং ফলনও সমান হবে, ফলনের হয়তো কোনো ব্যত্যয় ঘটবে না। জেলার 13 উপজেলায় 5200 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। আবহাওয়া অনুকূলে থাকায় কিশোরগঞ্জের হাওরে বোরো মৌসুমের 80% জমির ধান কাটা শেষ হয়েছে। জেলার করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর দিয়ে প্রতিদিন আসছে হাজার হাজার মেট্রিক টন ধান। এদিকে বাজারে 750 থেকে 950 টাকা মন দরে বাজারে ধান বেচতে পেরে খুশি কৃষক। ফলে সরকারি গুদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকের। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আবহাওয়া বিভাগের বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই দ্রুত সময়ের মধ্যে শেষের পথে হাওরের ধান কাটা। মাড়াই ঝাড়াই শেষে এখন চলছে পরিবহন। হাওরের প্রবেশদ্বার নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসতে থাকে একের পর এক ধান বোঝাই নৌকা। নৌকা থেকেই ট্রাকে তুলে পরিবহন করা হচ্ছে নতুন ধান। বাম্পার ফলন আর বাজারের দাম বেশ পাওয়ায় খুশি কৃষক। অনেকেই বন্দরের আড়তগুলোতে বিক্রি করে দিচ্ছেন আধা শোকানো ধান। কিছু ধান বেচছি 1000 টাকা মন, আর কিছু ধান বাড়িতে লই আইছি। যে দামে গুদামে নেই, এই দামে আমরা লস হয়, করতে হয় না, এই জন্য আমাদের গুদামে ধান দিতে ইচ্ছুক না। আড়ত মালিকরা বলছেন এবার আবহাওয়া ভালো থাকায় বেশি দাম পাওয়ার আশায় কৃষকরা ধান বিক্রি করছেন কম। আড়তদার আছে 40 জন, এর ভিতরে আমরা 2-3 টানা 4 টানা ধান আছে। কৃষকের দিন ভালো, শুকায়া যাবারে তুলতেছে, এদিকে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ কম। এ অবস্থায় তাদের উদ্বুদ্ধ করে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা জেলা প্রশাসনের। আশা করি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কিশোরগঞ্জের যে লক্ষ্যমাত্রা 23,346 মেট্রিক টন সেটা প্রকিউর করতে পারবে। জেলায় 1,67,000 হেক্টর জমিতে 7,11,500 মেট্রিক টন চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কুড়িগ্রামে নিউমোনিয়া, টাইফয়েড, ডায়রিয়ার মতো রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 350 ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। সরাসরি চলে যাব তার কাছে। মঞ্জু, কুড়িগ্রামে আবহাওয়ার তারতম্যের কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির প্রকোপটা কয়েকদিনে বেড়ে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এখন সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। যা এছাড়াও রাতের বেলা আবার বৃষ্টি হচ্ছে, যার ফলে রাতের আবহাওয়া আবার সর্বনিম্ন তাপমাত্রা কমে আসছে, শীত অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে নানা ধরনের রোগ ব্যাধি বেড়ে গেছে। এর মধ্যে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া এবং টাইফয়েড জ্বরে আক্রান্ত হচ্ছেন, যার ফলে হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে জেনারেল হাসপাতালে 250 শয্যার এই হাসপাতালে এখন রোগীর সংখ্যা 350 উপরে। তা এর মধ্যে আবার শিশু ওয়ার্ডে যে শয্যা আছে 31 শয্যা, সেই শয্যার দ্বিগুণ রোগী সেখানে রয়েছে। পাশাপাশি ডায়রিয়া ওয়ার্ডেও যে শয্যা রয়েছে সেখানেও দ্বিগুণ রোগী রয়েছে, যার ফলে রোগীদের এখন বারান্দায় বা মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। তো মূলত যে 250 শয্যার এই হাসপাতালটি
2013 সালে এটি 250 শয্যা উন্নত করা হলেও এখন পর্যন্ত অবকাঠামো আগেরই রয়ে গেছে, যার ফলে এই শয্যা সংখ্যা বিশেষ করে এই রোগীদের চিকিৎসা নেওয়ার এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বর্তমানে যে রোগ ব্যাধি বেড়ে গেছে তারই সর্বশেষ তত্ত্ব। এমদাদ। মমিনুল ইসলাম মঞ্জু আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কুড়িগ্রাম থেকে। পুঁজি সংকটে বন্ধ হয়ে যেতে বসেছে রংপুরের শতরঞ্জি শিল্প। অর্ধেক পারিশ্রমিকে কারিগররা উৎপাদন অব্যাহত রাখলেও করোনা সংকটে রপ্তানি কার্যক্রম বন্ধ, পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ থাকায় চলতি মূলধনে টান পড়ায় বিপর্যস্ত উদ্যোক্তারা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তারের এই সময়টাতেও থেমে নেই রংপুরের শতরঞ্জি পল্লীর কারখানাগুলো। জেলার অর্ধ শতাধিক ছোট বড় কারখানার বেশিরভাগই শ্রমিকদের শতভাগ উপস্থিতি দেখে বোঝার উপায় নেই কত বড় বিপর্যয়ের মুখে সবাই। অর্ধেক পারিশ্রমিকেই কাজ করে চলেছেন শ্রমিকেরা। করোনার কারণে গাড়ি ঘোড়া বন্ধ, শুতে আনতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। আমাদের ক্ষতি হচ্ছে অনেক। যেমন আমরা ইনকামটা বেশি করতাম, একটা রমজান মাস আমাদের বাচ্চা কাচ্চা খাইতো, এখন ওইটা কম হচ্ছে। আমাদের অনেক সময় অনেক বিপদ ছিল, তারা আমাদেরকে উদ্ধার করছে, এখন তারা পারতেছে না দিতে, তাদেরও সমস্যা অনেক। বিকাশের পথে বহুদূরই এগিয়ে গেছে রংপুরের এই শতরঞ্জি শিল্প, কিন্তু এই মহামারী করোনার কারণে হোঁচট খেয়েছে। এখনো অর্ধেক বেতন দিয়ে শ্রমিকদের ধরে রেখেছেন মালিকেরা, কিন্তু তারপরও বারবার পিছু টানছে তাদের পুঁজির সংকট। আমরা যে তাদেরকে কাজ দেব সেটাও আমরা দিতে পারতেছি না, কারণ আমাদের সেল সেন্টার বন্ধ। সুতাটা নিয়ে এসে দেবো, সেই সুতাটাও আমরা নিয়ে এসে দিতে পারতেছি না। পুরাটাই খুব খারাপ অবস্থায় আছে। উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারতেছি না, ফলে আর্থিক অনটনে আছি আমরা। গত 3 মাসে এখানকার ওয়ার্কারদের বেতন দিতে পারি নাই। অভ্যন্তরীণ বাজার ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা সহ 35টিরও বেশি দেশে এই বুনন শিল্পের চাহিদা পূরণ করে রংপুরের শতরঞ্জি। হস্তশিল্প ক্যাটাগরিতে দেশের রপ্তানি খাতের 60% আসে শতরঞ্জি থেকে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সালেহীন, এমদাদ, আপনি জানেন যে গতকাল বিকেলের নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ার হাসপাতালে, তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে মূলত তাকে সিসিইউতে অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এবং তারপর থেকে কিন্তু তিনি এখনও পর্যন্ত ওখানে রয়েছেন এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক যে দলটি রয়েছে তাদের পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন সব মিলিয়ে তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে কিন্তু বর্তমানে তিনি রয়েছেন। এবং শেষ মুহূর্তে আমরা গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছিলেন যে তার শ্বাসকষ্টের যে অবস্থা, তাতে তিনি বলেছিলেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসলে যে কোনো মানুষেরই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, সেটা কোভিড-19-এর প্রভাব কিংবা যে কোনো সুস্থ মানুষেরও হতে পারে, সেই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন। সেই ক্ষেত্রে হয়তো তার বয়স 74 বছর বয়স, কিন্তু সেই মুহূর্তে তার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি এবং করোনায় কিন্তু এখনও নেগেটিভ হয়নি বলে আমরা যেটুকু জানতে পেরেছি। তার মধ্যে শ্বাসকষ্ট হওয়াটা একটু শঙ্কারই বলা চলে। সেক্ষেত্রে তিনি সিসিইউতে ভর্তি হয়েছেন এবং সেটার মধ্যে কিন্তু নেতাকর্মী এবং দলের মধ্যে কিছুটা উদ্বেগ কিন্তু বাড়িয়েছে। সবশেষ বলা যায় গত 10ই এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তারপর 15ই এপ্রিল তাকে প্রথমবারের জন্য সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হলেও সেদিনই আবার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তার বাসভবন ফিরোজায় গুলশানের। তারপরে কিন্তু আবারও 27শে এপ্রিল অর্থাৎ এই গত মাসের 27শে এপ্রিল রাতে তাকে আবার যখন এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় কিছু পরীক্ষার জন্য, তারপরে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। আজকে 7 দিন চলছে এবং 7ম দিনের মতো তিনি এই হাসপাতালে রয়েছেন, তবে গতকালকে তিনি রয়েছেন সিসিইউতে। এছাড়া তার বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল, বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যদিও গতকালকে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবেদন করেছেন, তবে সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সুমন জানিয়েছেন যে তার পক্ষ থেকে কোনো আবেদন এখনো আসেনি। তবে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তাকে অবগত করেছেন সন্ধ্যা নাগাদ। তো এই ছিল মোটামুটি আমার কাছে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং তার সবশেষ অবস্থা। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আহমেদ সালেহীন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে ভোর থেকেই শুরু হয় ঐতিহ্যবাহী ঘোল ও মাঠা বানানোর কাজ।
দিনব্যাপী চলে বেচাকেনা। স্বাদে ও গুণগত মানে এই ঘোল আর মাঠার সুনাম রয়েছে দেশ জুড়ে। তীব্র গরমে রোজাদারদের ইফতারে অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এই পানীয়গুলো। চাহিদাও বেড়েছে কয়েকগুণ। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু জানাচ্ছেন সে খবর। আশপাশের জনপদেতে বটেই দূর দূরান্তেও ছড়িয়ে আছে সলপের ঘোলের নাম। 2-1 বছরের নয়, বরং 100 বছরের ঐতিহ্য নিয়ে চলে ঘোল মাঠা তৈরির কাজ। ভোর হতে আসা খাঁটি দুধ 2 থেকে আড়াই ঘন্টা ফুটিয়ে শুরু হয় প্রথম ধাপ। নির্দিষ্ট সময় জাল দেওয়ার পর পাত্রে করে সারা রাত রেখে দেওয়া হয় সেই দুধ। সকালে জমে থাকা সেই দুধের সাথে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু পানীয়। ঠান্ডা করে আবার ওইটা আর এক পাতিলে ঢালি, তারপরে যখন দুধরা জুমলি ভারে তখন আমরা ওইটা গোল টানি। গরম আর রোজায় চাহিদা বাড়ায় কারিগরদের ব্যস্ততা দিনরাত জুড়ে। বিভিন্ন এলাকার পাইকারি খুচরা ক্রেতারাও ভিড় করেন। রমজান মাসে এই ঘোলটা আরো পর্যাপ্ত বিক্রি হয়, দামও কম এবং খুব মানসম্মত। ট্রেনও দ্বারা এখান থেকে ঘোল নেওয়া যায়। আমরা পূর্ণিমাসনে আসি বুঝছেন, প্রতিদিন 2 মণ 3 মণ করে ঘোল নেই। প্রতিদিন আমি 50 কেজি 2 মণ এভাবে নিয়ে যাই। আল্লাহর রহমতে ভালোই চলে। 2-3 মণ করে নিয়ে খুচরা বিক্রি করি। বর্তমানে প্রতি লিটার ঘোল 60 টাকা আর মাঠা 80 টাকা দরে খুচরা দামে বিক্রি হয়। কাঁচামাল ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় লাভ কম বলে দাবি উৎপাদনকারীদের। রোজার আগে যে দুধ আমরা সংগ্রহ করতাম তার চেয়ে এখন অনেক সংগ্রহ করা লাগতো এবং বেচা বিক্রি এখন অনেক বেশি। প্রতিদিন এই এলাকায় প্রায় 150 মণ ঘোল ও মাঠা বিক্রি হয় বলে জানিয়েছেন বিক্রেতারা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল থেকে সিসিইউতে বেগম জিয়া। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের মধ্যেই ভারতীয় ধরন ঠেকানোই এখন মূল চ্যালেঞ্জ। এবং 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস ও মেলিন্ডা। টুইটারে ডিভোর্সের ঘোষণা, অব্যাহত রাখবেন দাতব্য কার্যক্রম। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।